আপনার গাড়ি বন্ধ হওয়ার কারণ হলো পেট্রোলে ইথানল মেশানো। ইথানল আমার গাড়িটাকে পুরো শেষ করে দিল। নমস্কার। আপনারা তো প্রায়ই একটা নাম বিভিন্ন খবরের চ্যানেল বলুন বা খবরের কাগজগুলোতে শুনতে শুনতে প্রায় অভ্যস্তই হয়ে গেছেন। না কি সেই নামটা? না, গ্রিন এনার্জি, গ্রিন এনার্জি, গ্রিন এনার্জি এবং গ্রিন এনার্জি। তা এই গ্রিন এনার্জিরই একটি অংশ হিসাবে ইথেনল, সেই ইথেনলের উপরে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। আপনারা কি জানেন যে আখ, ভুট্টা এবং চাল এই সব বস্তুগুলো থেকে 1 লিটার ইথানল উৎপাদন করতে ঠিক কত পরিমাণ জলের প্রয়োজন? সংখ্যাটা শুনে হয়তো আঁতকে উঠবেন আপনি। যেইখানে আমাদের এই পৃথিবীতে একটি কথা খুব প্রচলন আছে যে পৃথিবীতে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, এবং সেই 3 ভাগ জলের মধ্যে মাত্র 3% জল খাওয়ার উপযুক্ত, যার বেশিরভাগটাই হয় বরফ আকারে রয়েছে আর না হলে মাটির অনেক গভীরে রয়েছে। ঠিক এই রকম ভৌগোলিক এবং প্রাকৃতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের দিনে 1 লিটার ইথানল যদি আমি আখ থেকে উৎপাদন করতে চাই, তাহলে আমার প্রায় 3000 লিটার জলের প্রয়োজন। ভুট্টা থেকে সেই পরিমাণটা গিয়ে দাঁড়ায় 4500 লিটারেরও বেশি, এবং চালের থেকে 1 লিটার ইথেনল তৈরি করতে লেগে যায় প্রায় 10,500 লিটারেরও বেশি জল। ঠিক এই ইথেনলের উপরে আজকে আপনাদের সম্পূর্ণ তথ্য দেব, কিন্তু তার আগে আপনাদেরকে একটি ঘটনা বা একটা ইনফরমেশনের সাথে সম্মুখীন করে রাখি। প্রথমেই আপনারা এই দুটো স্ক্রিনশট দেখে নিন, যেখানে এক সাইডে দেখানো হচ্ছে যে পশ্চিমবঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে পেট্রোলের প্রাইস কত, এবং ঠিক একই সময় ভুটানে আজকের দিনে দাঁড়িয়ে পেট্রোলের প্রাইস কত। আপনাদের মনে এখন প্রশ্নটা ওঠাটা খুবই স্বাভাবিক যে ভুটানে তেলের দাম কত চলছে, তার সাথে আমাদের পশ্চিমবাংলায় তেলের দাম কত চলছে, তার সাথে এই ভিডিওটার কিসের সম্পর্ক? না, সম্পর্কটা ঠিক এই জায়গাটাতেই যে ভুটান তার 100% তেল প্রত্যেক দিন যেটা তারা বিক্রি করে সাধারণ জনগণের কাছে, সেটা কেনে আমাদের এই ভারতবর্ষ থেকে। ঠিক যেই অবস্থাতে ভারতবর্ষে E20 কনসেপ্টে পেট্রোল তাদের গ্রাহকদের কাছে বিক্রি করা হচ্ছে, যেখানে কিনা 1 লিটার তেলে 20% আপনার ইথানল মেশানো থাকবে পেট্রোলে, ঠিক সেই অবস্থাতেই ভুটানের চিত্রটা কিন্তু পুরোপুরি আলাদা। সেখানে এখনো পর্যন্ত 100% অরিজিনাল পেট্রোল তারা তাদের গ্রাহকদেরকে সরবরাহ করছে, এবং ভারতে যে E20 20% ইথেনল মেশানো তেলের দামের থেকে তারা অনেকটা কমেই সেই তেলটা তাদের যারা নাগরিকরা রয়েছে তাদের কাছে পৌঁছে দিচ্ছে। এই তথ্যটির সাথে আপনাদের পরিচয় হওয়াটা খুব দরকার ছিল বলে আমি আজকে এই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ আজকের এই ভিডিওটি তো এই 20% ইথানল নিয়েই। তো চলুন এই 20% নিয়ে আজকের ভিডিওটা 100% সম্পূর্ণ করা যাক। বর্তমানে আপনারা হয়তো সকলেই লক্ষ্য করেছেন প্রত্যেকটি পেট্রোল পাম্পে একটা লেখা খুব স্পষ্টভাবে দেখা যায়, সেটা হলো E20। এর মানে কি জানেন? এর মানে হলো আপনার গাড়িতে যে তেলটি যাচ্ছে তার মধ্যে 20%ই হলো ইথেনল। 2014 সালে যেখানে এই ব্লেন্ডিং বা মিশ্রণের পরিমাণ ছিল 1.5%-রও কম, ঠিক সেই অবস্থাতে আজকের দিনে 2026 সালে এই ব্লেন্ডিং বা মিশ্রণের পরিমাণ 20% ইথেনলে বাধ্যতামূলক করা হয়েছে। ভারতবর্ষে মূলত ইথানল উৎপাদন করা হয় ধান, ভুট্টা এবং আখের রস থেকে, এবং এই জন্যে ভারতবর্ষে প্রায় 500টিরও বেশি ইথেনলের ডিস্টিলারি গড়ে উঠেছে। ভারতবর্ষে ইথানল উৎপাদনের জন্য সরাসরিভাবে ভুট্টা এবং সরকারি গুদাম থেকে
সারপ্লাস চাল বা উদ্বৃত্ত চাল ব্যবহার করা হয়। এবং প্রশ্ন এখানেই উঠছে যে ভারতবর্ষের মতন একটি দেশ যেখানে এখনো পর্যন্ত কোটি কোটি মানুষ এই রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল, যেখানে এখনো পর্যন্ত বিনামূল্যে এই রেশন বিতরণ করা হয়, সেই রকম একটি দেশে এই কারখানায় ইথানল উৎপাদনের জন্য সরাসরি সরকারি গুদাম থেকে চাল ব্যবহার করা ঠিক কতটা যুক্তিযুক্ত সম্পন্ন? যখন ভুট্টা ও চালের একটি অংশ এই জ্বালানি শিল্পতে চলে যায়, ঠিক সেই সময় পশুর খাদ্য শিল্প ও পোলট্রির ব্যবসাতেও শস্যের দামও বেড়ে যায় এবং এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে দুধ, ডিম এবং মুরগির দামেও বৃদ্ধি পড়ে। ফলে ভারতবর্ষের সাধারণ মানুষের থালাতে এর প্রভাব আছড়ে পড়ে ঘুরপথে এসে। ভারতবর্ষে ইথেনলের একটি বড় পরিমাণ অংশ আসে আখ থেকে এবং এই আখ চাষে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয় অন্য যে কোনো ফসলের তুলনায়। ঠিক সেই অবস্থাতে দাঁড়িয়ে মহারাষ্ট্রের যে সমস্ত অঞ্চলে বেশি পরিমাণ আখ উৎপাদন হতো, সেই সমস্ত অঞ্চল আজকের দিনে দাঁড়িয়ে তীব্র জলসংকটপূর্ণ অঞ্চল হিসাবে পরিচিত। একদিকে গ্রামের মানুষ যখন খাওয়ার জলের জন্য ট্যাঙ্কারের অপেক্ষায় থাকে, সেই সময় পাশের জমিতেই চলতে থাকে আখ চাষ। এবং এখন শুধু সেটা চিনির জন্য নয়, এখন সেটার সাথে সাথে ইথানলের জন্যও তৈরি হতে থাকে। বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন, এই জলের ভারসাম্যহীনতা ভবিষ্যতে আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। ইথেনল তৈরির প্রক্রিয়াতে যে বজ্র পদার্থটি তৈরি হয় সেটাকে বলা হয় স্পেন্ট ওয়াশ। এই পদার্থটি অত্যাধিক ঘন, দুর্গন্ধযুক্ত এবং রাসায়নিকভাবে খুবই ক্ষতিকর। উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের বিভিন্ন ডিস্টিলারি ও চিনির কলে অভিযোগ উঠেছে তারা এই বজ্র পদার্থটি বিনা পরিশোধন করেই জলে, নদীতে বা আশেপাশের খালে ফেলে দেয়। এই বজ্র পদার্থর ফলে নদীর জল কালচে হয়ে যায়, মাছ মারা যায় এবং এই নদীর আশেপাশের গ্রামের সাধারণ মানুষের জলবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। এবং এই নদীর জল যখন কোনো কৃষি জমিতে প্রবেশ করে, সেই মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। রাষ্ট্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কাছে এই ধরনের অভিযোগ নতুন কিছু নয়। এই E20 পেট্রোল চালু হওয়ার পর থেকে অনেক গাড়ি চালককেই এটা বলতে শোনা গেছে যে তাদের গাড়ির মাইলেজ কমে গেছে। এবং এই 2023 সালের আগে পর্যন্ত যেসব গাড়িগুলো তৈরি হয়েছিল, বাইক থেকে শুরু করে প্রত্যেকটি, তাদের বেশিরভাগেরই এই ইথেনল নিয়ে কোনো সার্টিফিকেট ছিল না। সাধারণ গ্রাহকদের জন্য তো প্রশ্ন থেকেই যায় যে তারা তো জ্বালানির টাকাটা সম্পূর্ণ দিচ্ছে, কিন্তু তাদের সুবিধা অসুবিধা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের কতটা স্বচ্ছ তথ্য প্রদান করা হচ্ছে। ভারতবর্ষে ইথেনলের মতন প্রকল্প নিঃসন্দেহে কিছু সুবিধাজনক দিকও এনেছে, যেমন বহু কৃষক ও চিনির কলের মালিকদের নতুন আয়ের রাস্তা খুলে গেছে। কিন্তু এই সম্পূর্ণ গল্পে যদি সুবিধার সংখ্যাগুলোই যদি বলা হয়, তাহলে হয়তো খাদ্যশস্যের অভাব, জলের সংকট ও নদীর দূষণ, এই সমস্ত ঘটনাগুলো হয়তো চাপা পড়ে যাবে। শুধু লাভের অংশ বা ভালো দিকগুলো নয়, ভারতবর্ষে ইথেনলের ভবিষ্যৎ কতটা টেকসই হবে সেটা নির্ভর করছে আমরা এই প্রশ্নগুলো কতটা গুরুত্ব দিয়ে তুলি তার উপরে। আপনাদের এলাকায় যদি কোনো চিনির কল বা ডিস্টিলারি থেকে থাকে, তাহলে আপনার উপর এবং আপনার পরিবেশের উপরে তার কি প্রভাব পড়ছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এবং আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং এই ভিডিওটিকে পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। নমস্কার, ধন্যবাদ।